3 মাস হয়ে যাচ্ছে কিন্তু বিচার মেইন পাওয়ার হচ্ছে না। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার বিচার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রম বাজার সংকুচিত হওয়ার শঙ্কা। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি চুরির 20 দিন পর ভাঙা ভোল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনো প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। চলতি অর্থ বছরের প্রতি মাসেই বাড়ছে এডিপির অর্থ ব্যয়। 1% কম ব্যয় বিমান পর্যটন ও জননিরাপত্তায়। পিছিয়ে পরিবেশ মন্ত্রণালয়। ব্যয়ের খাতা খুলতে পারেনি পররাষ্ট্র। জেড ক্যাটাগরিতে ভর করে পতন থেকে ঘুরে দাঁড়ালো ঢাকা স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে প্রধান সূচক বেড়েছে 166 পয়েন্ট। বেড়েছে বাজার মূলধনও। আস্থা ফিরেছে ব্যাংক বিমা সহ 13 খাতে। এবং মালদ্বীপে বিশেষ অভিযান। অভিবাসীদের গতিবিধি পর্যবেক্ষণ ও সহায়তায় লক্ষ্য। বাড়ানো হচ্ছে নজরদারি। আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। আইন মেনে চলার পরামর্শ হাই কমিশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভোল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভোল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো, আবার কিভাবেই বা একই ভোল্টে ফিরে এলো তা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি 33 দিন পরও রিপোর্ট দিতে পারেনি। এস.এল. মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 1 মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো, আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা। বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি। না, কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল, নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়।
এমনকি সিভিল অ্যাভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য, স্ট্রং হোলটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। আমন ধানের মৌসুম শুরু হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে কমেছে চাল আমদানি। সেখানকার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন যে পরিমাণ চাল আমদানি হতো তার চালের আমদানির গতি অনেকটা কম হচ্ছে। আগে যেখানে প্রতিদিন 100 ট্রাক ছাড়িয়ে গেল, সেখানে চালের আমদানির পরিমাণ কিন্তু গড়ে 20 থেকে 25টিতে দাঁড়িয়েছে। তো এর কারণটাই হচ্ছে আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু একদিকে বরাদ্দ কমে আসতেছে, অপরদিকে বিভিন্ন জায়গায় যে আমনের ভরা মৌসুম, বিশেষ করে যে উত্তরাঞ্চলের শস্য ভান্ডার দিনাজপুর এই এলাকায় কিন্তু ধান ইতিমধ্যে কর্তন শুরু হয়ে গেছে। আর বিশেষ করে যারা পাইকার তারা কিন্তু চাল কম কিনছেন। আমি আপনাকে বন্দরের দৃশ্যটা দেখাতে চাই। বন্দরে বর্তমানে একদম ক্রেতা শূন্য বলা যেতে পারে। এখন সকাল 11টা পার হয়ে গেছে। এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো পাইকারের আগমন এখানে বন্দরে আমরা লক্ষ্য করিনি। তবে আমদানিকারকদের সাথে কথা বলেছি, আমদানিকারকরা বলছেন যে বিশেষ করে নতুন আমন যে ভরা মৌসুম, বিভিন্ন জায়গায় ধান বহুত আগের থেকেই কর্তন শুরু হয়েছে। ইতিমধ্যে নতুন চাল বাজারে আসতে শুরু হয়েছে, যে কারণে তারা চাল বেশি আসার কারণে আমদানিকৃত চালের যে তারা কেনা বিক্রি তারা কমিয়ে দিয়েছেন। তারপরেও কিন্তু আমদানির যেটা গতি সেটাও কিন্তু কম হচ্ছে। মূলত আপনি বলে রাখি যে হিলি স্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে সে পণ্যগুলো এই বন্দর থেকে বিক্রি করে থাকে। তাছাড়া সরকারের যে শর্ত যে চালগুলো আমদানি করার পর কোনো মজুত করা যাবে না কোনো রকম, সেই ক্ষেত্রে বিক্রি করতে হবে, যে কারণে তারা বন্দর থেকে তারা বিক্রি করছেন। আর যদিও তারাও যেহেতু চালগুলা গুদামে নিতে পারছেন না, তাছাড়া হিলিস্থল বন্দর দিয়ে চালের যে আমদানি, তো আমদানিকারকরা বলছেন যে নতুনভাবে যে 1 লক্ষ বরাদ্দ 1 লক্ষ মেট্রিক টন সে চালগুলো হয়তো যে এই মাসেই পর্যন্তই কিন্তু সময় আছে আমদানি, হয়তো আমদানি কিছুটা বৃদ্ধি পাবে এমনটাই বল আমদানিকারক। তো হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। বহির্গমন ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রম বাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন বিএমইটির নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের কোনো পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। তবে এ ব্যাপারে বিএমইটির বক্তব্য পাওয়া যায়নি। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস, বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। কিস্তির মানুষ আমার বাড়িতে যাচ্ছে, এখন আমি একদম অসহায় স্যার, আমার মরা ছাড়া কোনো উপায় নাই। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে যাদের কেউ ভিটে মাটি বন্ধক রেখে বা ঋণ নিয়ে প্রবাসে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, অথচ শেষ সময় এসে মিলছে না বহির্গমন ছাড়পত্র। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিয়েছে, আমি বেকার ঢাকাতে বসে আছি, এখন আমি নিজেই চলতে পারতেছি না। জায়গাটা বিক্রি করে দিছি, এরপরে আরো কিছু টাকা সুদেও আনতে হয়েছে, আনিয়া টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না। আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। কিন্তু গেল ফেব্রুয়ারি মাসে জারি করা এক পরিপত্রে জানানো হয় সর্বোচ্চ 5 জনকে বিবেচনা করা হবে একক ভিসায়। শুধু তাই নয়, সৌদি চেম্বারের সত্যায়ন ছাড়া দেয়া হবে না কোনো ছাড়পত্র। আর আগামী মাস থেকে সত্যায়ন নিতে হবে সৌদি দূতাবাস থেকে। 5-এর অধিক হইলে তোমরা চেম্বার অফ কমার্স এবং এম্বাসি অ্যাটেস্ট করে আনো। তো এখন একটা প্যাসেঞ্জার সৌদিয়ান থাকে এম্বাসি থেকে 2000-2500 কিলো দূরে, সে তো এম্বাসি অ্যাটেস্ট করতে আসবে না একটা ভিসার জন্য। একটা ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা ট্রেন করতে পারছি না।
বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। 1 থেকে 5-এর দায়িত্ব তো আমি নিচ্ছি, তাহলে আমি 6 থেকে 24-এর দায়িত্ব আমি নিচ্ছি। তা আপনি 6 থেকে 24-এর মধ্যে এম্বার্গো দেওয়াটা এটা একটা হাস্যকর বিষয়। কিছু বিষয় আমাদের বাংলাদেশের জন্য ইস্যু করেন, কিছু পাকিস্তান, কিছু ইন্ডিয়া, কিছু নেপাল, বাকি 3টা দেশ থেকে কর্মী চলে দিয়ে অলরেডি কাজ করতেছে। আর আমার কর্মীটা এখনো অনিশ্চয়তার মধ্যে সে যেতে পারবে কিনা। কোণঠাসা করতে 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 এটা বন্ধের উপক্রম করে ফেলেছে। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। 2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এজন্য স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণে দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এখন কেন করা করি, কারণ এখন এটার সাথে রাজনীতিটা যুক্ত হয়েছে। কাজে এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। বৈশ্বিক শ্রমবাজার ও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। জনাব পল্লব, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। প্রতিবেদনটিতে আমরা যেমনটি দেখছিলাম, মূল আলোচনায় প্রবেশের আগে আমি জাস্ট একটু আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক আয় বা রেমিটেন্স এর ভূমিকা আসলে কতটুকু? এটা তো ধন্যবাদ সবাইকে এবং আপনাদের সময় টিভিকে। এটি কিন্তু আমাদের অর্থনৈতিক যে চাকা, বাংলাদেশের এই চাকাকে সচল করতে হলে রেমিটেন্স বাড়াতে হবে। এবং ইতিপূর্বে কিন্তু আমাদের এই রেমিটেন্স যোদ্ধারাই আমাদের এই বাংলাদেশকে এই পর্যায়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। এবং রিসেন্ট যেই গত 1 বছর 1.5 বছরে আমরা কিন্তু এই মিডিয়াতে সবসময় দেখেছি যে রেমিটেন্সের উপরে ভিত্তি করে আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। সো আমরা একটা ভালো জায়গায় অবস্থান করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই রেমিটেন্স যদি আমাদের অর্থনীতির শক্তির চালিকা হয়, তাহলে রেমিটেন্স আসে কিভাবে? রেমিটেন্স আসে হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশগুলোতে যারা কাজ করতে যাচ্ছেন, চাকরি করতে যাচ্ছেন, শ্রম বাজারে যারা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, তাদের মাধ্যমেই তো আসবে। তো আমরা যদি এখানে এই রেমিটেন্স যোদ্ধাদের ভিসা প্রক্রিয়া এবং ভিসা প্রক্রিয়ার জটিলতাকে আরো সহজ করা। একটু আপনাকে আমি একটু প্রশ্ন করে রাখি, আপনি যেমনটি বলছিলেন রেমিটেন্সের মাধ্যমে আসলে আমাদের দেশের অর্থনীতির চাকার মূল চালিকা শক্তি আসলে বলা যায় রেমিটেন্সকে। তো সেই জায়গায় আপনি যেমনটি বললেন শ্রম বাজার, শ্রমিকদের পাঠানো কিংবা যারা ওখানে চাকরি করতে যাচ্ছেন তাদের মাধ্যমে আসলে রেমিটেন্সটা আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে এই যে শ্রমিকদের ওপর বা শ্রম বাজারে বারবার বিভিন্ন ধরনের আইনি জটিলতা প্রয়োগ করা হচ্ছে, এর প্রভাব আসলে কতটুকু দেখছেন? জি, এইখানে আমি একজন আইনজীবীও, আপনি জানেন আমাদের কাছে অনেক এই ধরনের মানব পাচারের মামলা আসে। তো মানব পাচারের অভিযোগটা কি? সিম্পল, কেউ একজন গিয়েছে, ওইখানে যাওয়ার পরে আপনার সে ঠিকমতো কাজ করতে পারেনি অথবা কোম্পানি তাকে কাজ দেয়নি, সে ফিরে এসেছে, এটি নিয়ে তার একটি অভিযোগ তৈরি করছে এবং এখানে যে রিক্রুটিং এজেন্সিজ আছে সেগুলো তাদের বিরুদ্ধে তারা অভিযোগ ফাইল করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে, এবং এই অভিযোগের প্রেক্ষাপটে আপনার এই রিক্রুটিং এজেন্সির মালিকগুলোকে কিন্তু আটকে ফেলা হচ্ছে, তাদেরকে জেল জরিমানা দেওয়া হচ্ছে। তো বিষয়টা যদি সুরাহা করতে হয় তাহলে আপনার আইনি জটিলতা কমাতে হবে, অর্থাৎ স্বচ্ছতা এবং ন্যায় এর ভিত্তিতে আপনার এই যে মানব পাচার আইন বলেন অথবা যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের যেই সুবিধা অসুবিধা এটা আমাদেরকে দেখতে হবে এবং তারা যেন বিনা কারণে অন্যায়ভাবে হেনস্থার শিকার না হন সেটিকে দেখতে হবে। এবং একই সাথে তাদের যেই পলিসি, অর্থাৎ রাষ্ট্রের যে পলিসি, সেই পলিসিটা হতে হবে আমাদের এই কর্মী বান্ধব,
রেমিটেন্স সেক্ষেত্রে এই কর্মী বান্ধব কিংবা রেমিটেন্স বান্ধব অভিবাসন আইন বা এর বাস্তবায়ন আসলে কতটুকু অগ্রগতির আশার আলো দেখতে পাচ্ছি? যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আসলে বিভিন্নভাবে জটিলতার কারণে এখনও প্রায় অনেক শ্রমিক আটকে আছে যারা ভিসা থাকার পরও যেতে পারছে না। সেক্ষেত্রে অভিবাসন আইনের আসলে ভূমিকা কতখানি এবং সেক্ষেত্রে আমরা কেন এই একটু জটিলতার মধ্যে থেকে যাচ্ছি কেন? না, এখানে তো বিষয়টা স্পষ্ট, আইনের বিষয়টা পরে আসছে, কিন্তু আমাদের যে সদিচ্ছা, অর্থাৎ আমরা আমাদের যে শ্রমিক তাদেরকে কত সহজে আমরা অন্য দেশে পাঠাতে পারবো, ইট শুড বি দ্য বেস্ট পলিসি অফ দ্য গভর্নমেন্ট। যে আমরা সহজীকরণ করতে হবে, তাদের ভিসার জটিলতা যাতে না থাকে সেটা বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশ সরকারকে তাদের পদক্ষেপ নিতে হবে জরুরি ভিত্তিতে, এবং তারা যাতে লং টার্ম ভিসা পান এবং ভিসার জটিলতায় না ভোগেন সেই বিষয়টা। তারপরে অভিবাসন যে অথরিটি আছে তাদের যে সারকরণের বিষয়, এখানে দেখা যাচ্ছে যে মাসের পর মাস, বছরের পর বছর তারা এই সারকরণ পাচ্ছে না, অর্থাৎ তারা ভিসা পাওয়ার পরেও তারা ওইখানে যেতে পারছে না। কিন্তু কেন? তাদেরকে তো রাষ্ট্রের দায়িত্বই হচ্ছে, আমাদের জাতীয় স্বার্থেই তাদেরকে কিন্তু অতি দ্রুত এই ভিসা জটিলতা সমাধান করে তাদেরকে পাঠাতে হবে, যাতে তিনি সে দেশে গিয়ে চাকরি করতে পারেন এবং আমাদের এই বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এখানে আমরা বিষয়টিকে আইনের বাতাবরণে আবদ্ধ করে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা একটি লেন্দি করে দিচ্ছি এবং এটি একটি অকার্যকর অভিবাসন প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের যে শ্রমবাজার, বিশেষ করে আমাদের সৌদি আরব এবং বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যে, সেইটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে সেই শ্রমবাজারটা দখল করবে অন্য কোনো দেশ। এই ক্ষেত্রে আপনি সৌদি আরবের চক্রান্ত কিনা সেটাও দেখতে হবে আমাদের। সৌদি আরবের প্রসঙ্গ যেহেতু আপনি টেনে আনলেন, এই জায়গায় একটু কথা বলে রাখি। সৌদি আরবের সামনে ফিফা ফুটবল বিশ্বকাপ রয়েছে এবং সেই প্রেক্ষিতে সৌদি আরবে শ্রমিকের চাহিদা বাড়ছে, এ ধরনের পরিসংখ্যান রয়েছে এবং সবকিছু মিলিয়ে সেই জায়গায় আসলে বাংলাদেশের যে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যে জটিলতাগুলো, তার প্রভাবে আসলে আমাদের রেমিটেন্সে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যে আমাদের ফুটবল বিশ্বকাপ হবে, সেটাকে ঘিরে একটি বিশাল কর্মযজ্ঞ হবে, সেখানে লক্ষ লক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। তো আমি মনে করি আমাদের সরকারকে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আমরা ওই যে কর্মযজ্ঞটা হবে সেই কর্মযজ্ঞে আমাদের লাখ লাখ শ্রমিককে সেখানে সংযুক্ত করতে পারি। এবং এটা করতে হলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তাদের সাথে আলোচনা করতে হবে এবং একটি পলিসি নির্ধারণ করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে যত দ্রুত সম্ভব এবং সহজীকরণের মাধ্যমে আমাদের এই শ্রমিকদেরকে আমরা যেন পাঠাতে পারি। তবেই কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা আমরা যারা বলি, রেমিটেন্স যোদ্ধা শুধু মুখে বললে হবে না, অন্তরে ধারণ করতে হবে যে আসলেই তারা রেমিটেন্স যোদ্ধা এবং তারা বাংলাদেশকে সমৃদ্ধ করছে। আমার মনে হয় এই জায়গাটা আমরা মুখে যত কথা বলছি, কাজের ক্ষেত্রে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না। বিশেষ করে সৌদি আরবে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে তাদের যে অমানবিক জীবন, যারা কত কষ্ট করে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা চোখে না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না। তো এত কষ্ট করে একজন শ্রমিক যাবে কিসের জন্য? বাংলাদেশকে সমৃদ্ধ করবার জন্য। সেই প্রক্রিয়াটি কোনো আইনের বাতাবরণে, আইনের ভিতর ঘেরাটোপে সেটাকে নষ্ট করা ঠিক হবে না। আমাদের যারা রিক্রুটিং এজেন্সি সহ যারা এর দায়িত্বে আছেন এবং বাংলাদেশের যেই ডিপার্টমেন্ট আছেন, তাদেরকে এই বিষয়ে অতি দ্রুত, আমাদের সময় খুব কম, অতি দ্রুত এখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই কিন্তু আমরা রেমিটেন্স পাবো এবং আমাদের অর্থনীতির চালিকা শক্তি আরও সমৃদ্ধ হবে। এই জায়গায় আপনাকে আরেকটি প্রশ্ন করে রাখি, এই সৌদি আরবের প্রসঙ্গেই যেহেতু কথা বলছি আমরা, সৌদি চেম্বারের মাধ্যমে যে সহায়তা প্রদানের যে বিষয়টি সামনে নিয়ে আসা, সত্যায়নের বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছে, এটি আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু আমাদের সেই ক্ষেত্রে ওখানে কি আমাদের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ জনবলকে আমাদের রয়েছে কিনা? না, আমার মনে হয় যে এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা সিকিউরিটি প্রশ্ন আছে, অর্থাৎ একজন শ্রমিক যাচ্ছে ঠিকমতো, সে কাজ পাচ্ছে কিনা, তারপরে সেইখানে তার কোনো অসুবিধা হচ্ছে না, ভিসা জটিলতা ফার্দার কোনো হচ্ছে কিনা, এইগুলোর সমাধান করবার জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা থাকা দরকার, যাতে 3 মাসের ভিসা নিয়ে যাওয়ার পরে সে যেন এখানে বৈধভাবে সেখানে আরও সময় থাকতে পারেন। তো আমরা এখানে দেখছি যে আপনার সৌদি সরকারের প্রত্যয়ন এই বিষয়টা একটা জটিলতা তৈরি করবে এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টি আরও সহজীকরণের জন্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আরেকটি পলিসি নির্ধারণ করা দরকার, যাতে সহজেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। সেক্ষেত্রে আমাদের স্থানীয় যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তারা আসলে কতটুকু আস্থাভাজন বা তাদের উপর কতটুকু আস্থা রাখা যায়?
না, এখানে রিক্রুটিং এজেন্সি তো অবশ্যই তাদের উপর আস্থা রাখতে হবে, কারণ তারাই তো এই কর্মী পাঠানোর যে বন্দোবস্তটা, যে কাজটা তো তারাই করে থাকেন, তাদের মাধ্যমে সরকার করে থাকেন। তাহলে তাদেরকে অবশ্যই বিভিন্ন আইনের বাধ্যবাধকতার মধ্যে রাখতে হবে, যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে তারা এই কাজটা করতে পারেন, কেউ প্রতারণার শিকার না হন, কেউ অন্যায়ভাবে এখানে ক্ষতিগ্রস্ত না হন। অবশ্যই তাদের উপরে আমাদের রিলাই করতে হবে, কারণ রিক্রুটিং এজেন্সিগুলোই তো, তাদের মাধ্যমেই তো সরকার এই কর্মী পাঠানোর কাজটি করে থাকেন। সো অবশ্যই তাদের বিষয়টি দেখতে হবে আমাদের। কিন্তু এক্ষেত্রে তো অনেক সময় এমনটি দাঁড়ায়, এই রিক্রুটিং এজেন্সিগুলোর যে সিন্ডিকেট, তার কারণে বিভিন্ন অংশের শ্রমবাজার আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার প্রভাব কীরকম পড়ছে? না, দেখুন, এই আমাদের প্রত্যেক জায়গায় এই সিন্ডিকেটের একটা বিষয় কাজ করে, এটা বহুল আলোচিত বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে সেই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া, এটিকে একটি স্বচ্ছতায় নিয়ে আসা, এবং যারা ভালো রিক্রুটিং এজেন্সি আছেন, যারা ভালো কোম্পানি আছেন, তাদেরকে প্রমোট করা, যাতে তারা আমাদের শ্রমিকদেরকে নিয়ম অনুযায়ী সেখানে পাঠাতে পারেন, এবং এই শ্রমিকগুলো যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন। অবশ্যই এই রিক্রুটিং এজেন্সির যেই আইনগুলো রয়েছে, সেগুলি আরও যুগোপযোগীকরণ করা দরকার, এবং কর্মী এবং রিক্রুটিং এজেন্সি সবার জন্য একটি স্বচ্ছ সেক্ষেত্রে যুগোপযোগী আইনের ক্ষেত্রে আসলে বাধাগুলো কি কি? কেন সেই আইনগুলো প্রণয়ন করা যাচ্ছে না, কিংবা প্রণয়ন করা আইনগুলো কেন সঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, প্রয়োগ করা যাচ্ছে না? আমাদের দেশে যে কয়েকটি আইন আছে, ধরেন মানব পাচার আইনের মধ্যে এখানে ঢোকানো হয়েছে যে একটি ঘটনাকে মানব পাচার হিসেবে দেখানো হচ্ছে। তো সেই জায়গাটায় মানব পাচারের যেই সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমাদের মনে হয় রিভিজিট করা দরকার। অর্থাৎ আমরা কোনগুলোকে মানব পাচার বলবো, কোনগুলোকে বলবো না। ধরুন, আমি উদাহরণস্বরূপ বলি, কেউ সৌদি আরব চলে গেলেন, সে ভিসা পেয়েছেন, কোম্পানি তাকে চাকরি দিয়েছে, 6 মাস পরে অন্য কোনো কারণে, একটা ভিন্ন কারণে তিনি চলে এসেছেন। এখন তিনি আসার পরে যদি এই রিক্রুটিং এজেন্সিকে বলে যে এটা একটা মানব পাচার, এবং তার বিরুদ্ধে যদি মামলা করে, এই যে আমার টাকা ফেরত দিতে হবে, তাহলে সেইটা তো আইনের একটা বিধানের মধ্যে আনতে হবে যে সে এটা করতে পারে কিনা। তাহলে কেউ আর শ্রমিক পাঠাবে না, কারণ তারাও তো এখানে একটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। সো কাজেই এই বিষয়টা, পুরো বিষয়টাকে একটা সহজীকরণ, স্পষ্টীকরণ করতে হবে। যে আইন প্রণয়নের ক্ষেত্রে সহজীকরণের কথা যেহেতু বললেন, এই জায়গায় আসলে স্টেক হোল্ডার যারা, তাদের সঙ্গে আসলে সরকারের যে ক্লোজ যে আলোচনা, সেই আলোচনার পরে একসঙ্গে বসে আলোচনা করে নীতি নির্ধারণের ক্ষেত্রে কোনো আন্তরিকতার অভাব দেখছেন কিনা, বা সেক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণ কেমন? না, এইখানে তো আমি পত্রপত্রিকায় রিপোর্ট দেখলাম যে এই অভিবাসন আইন প্রণয়ন এবং শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এবং রেমিটেন্স কমে যাচ্ছে, এই প্রতিবেদন কিন্তু এসেছে। কিন্তু কেন? তাহলে বিশেষ করে গত 1 বছরে আমাদের এই কতজন শ্রমিক ওইখানে গিয়েছে, কেন তারা যেতে পারেনি? এই যে আপনাদের রিপোর্টে বললেন যে প্রায় 1 লাখ যারা ভিসা জটিলতায় ভুগছেন, কিন্তু কেন? এইটা যদি সহজীকরণ করা হয়, তাদেরকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সরকারিভাবে, তাহলেই কিন্তু এই 1 লাখ শ্রমিক যদি চলে যায়, প্রতি 1 মাসে আমার কত টাকা আসবে? তো উই হ্যাভ টু ক্যালকুলেট অন দিস ওয়ে, যে আমরা প্রত্যেক শ্রমিককে আমরা সময় মতো আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করব। সংক্ষেপে আরও কিছু একটা শর্ট কোয়েশ্চেন আপনাকে করে রাখি, সেটা হচ্ছে যে সৌদি কিংবা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আসলে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন কিনা, এবং সেক্ষেত্রে সরকার দিচ্ছে কিনা আসলে? না, অবশ্যই। যেহেতু আমাদের রেমিটেন্স কোত্থেকে আসছে, অধিকাংশই মধ্যপ্রাচ্য ভিত্তিক, তো তাহলে মধ্যপ্রাচ্যের শ্রমিক পাঠানো এবং তাদের সুবিধা অসুবিধা আমাদেরকে সবচেয়ে প্রায়োরিটি বেসিসে এখানে দেখতে হবে। কারণ আমরা নিজেরা মনে করছি যে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে আমাদের এই রেমিটেন্স বাড়াতে হবে, রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে। যদি সেটি বাড়াতে হয়, নিশ্চয়ই মধ্যপ্রাচ্যকে গুরুত্ব দিতে হবে, সেই সাথে মালয়েশিয়া, জাপান, এই দেশগুলো, অর্থাৎ যেখানে আমরা বেশি সংখ্যক শ্রমিক পাঠানোর সুবিধা আছে, সেই পদগুলো আরও উন্মুক্ত করতে হবে। এই উন্মুক্ত করতে গেলে আমাদের যারা রিক্রুটিং এজেন্সিজ আছেন, তাদের স্টেক হোল্ডার আছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উচিত হবে তাদের সাথে বসে দ্রুত এটি নিষ্পত্তি করা, যেটা বিশেষ করে বিশ্বকাপ ফুটবল আয়োজনকে ঘিরে সৌদি আরবে যে বিশাল কর্মযজ্ঞ হবে, সেখানে আমাদের যদি আমরা 5 লাখ শ্রমিক পাঠাতে পারি, তাহলে একবার ভাবুন যে আমাদের দেশের রেমিটেন্স কোন পর্যায়ে যাবে। তো আমি মনে করি বড় একটি সুযোগ আছে বাংলাদেশের জন্য, আমাদের জন্য। এই সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে, এটি মিস করা যাবে না।
ধন্যবাদ জনাব পল্লব, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, মধ্যপ্রাচ্যের শ্রম বাজার এবং রেমিটেন্স সব বিষয়ে সার্বিক আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। সপ্তাহ ব্যবধানে আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। প্রধান সূচক বেড়েছে 166 পয়েন্ট, বেড়েছে বাজার মূলধনও। ব্যাংক বিমা সহ 13 খাতে বিনিয়োগ বাড়লেও সপ্তাহ জুড়ে লেনদেনকারী শীর্ষ 10 প্রতিষ্ঠানই ছিল জেড ক্যাটাগরির। জেড ক্যাটাগরির কোম্পানিতে ভর করে পতনের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যায়, গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ 10 কোম্পানির মধ্যে সবকটি দখলে রেখেছে পুঁজিবাজারে মন্দখ্যাত জেড ক্যাটাগরি। বিপরীতে দাম কমতির তালিকায় শীর্ষ 10 কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির 7টি, বি ক্যাটাগরির 1টি এবং জেড ক্যাটাগরির 2টি কোম্পানি রয়েছে। এমন বাজার পরিস্থিতির মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত 21 খাতের মধ্যে গেল সপ্তাহে লেনদেন বেড়েছে 13টিতে। এ সময় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসা ব্যাংক খাতে দৈনিক গড় লেনদেন বেড়েছে 30.71%, 47.65% বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের গড় লেনদেন। লেনদেন কমতির তালিকায় রয়েছে ওষুধ ও কেমিক্যাল, প্রকৌশলী খাতসহ 8 খাতের কোম্পানির। গেল সপ্তাহে এ ক্যাটাগরির কোম্পানি দাম বৃদ্ধির তালিকায় পিছিয়ে পড়লেও প্রধান সূচক বেড়েছে 166 পয়েন্টের বেশি। সপ্তাহ ব্যবধানে বাজার মূলধনে যোগ হয়েছে 7,819 কোটি টাকা। দৈনিক লেনদেনের পরিসংখ্যান বলছে, সপ্তাহের প্রথম দিন 300 কোটির নিচে নামলেও পরদিন পার হয় 300 কোটি। এরপর বাকি 3 দিন লেনদেন হয়েছে 400 কোটির ওপরে। দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে 397 কোটি 53 লাখ টাকা। বিনিয়োগকারীদের আস্থা ফেরা সপ্তাহেও শেয়ার শূন্য বিয় অ্যাকাউন্টের সংখ্যা 2181টি বেড়ে দাঁড়িয়েছে 3,63,498টিতে। এমন তথ্যই মিলছে পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর হালনাগাদ পরিসংখ্যানে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। চলতি অর্থ বছরের প্রতি মাসে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ব্যয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর তথ্য, অক্টোবর পর্যন্ত 4 মাসে এডিপিতে বরাদ্দ দেওয়া অর্থের 8.33% ব্যয় হয়েছে। ব্যয়ের হিসেবে সবচেয়ে এগিয়ে স্থানীয় সরকার বিভাগ। তবে এ সময় ব্যয়ের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক সচিবালয়। আর 1% কম ব্যয় করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ। বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় ঠেকাতে চলতি অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয় 2,38,695 কোটি 64 লাখ টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 39,593 কোটি 26 লাখ টাকা কম। এই সংকোচনমুখী বরাদ্দ ব্যয়ের শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। জুলাইয়ে ব্যয় হয় মাত্র 0.69%, যা আন্দোলনে উত্তাল গেল অর্থ বছরের প্রথম মাসের তুলনায় প্রায় অর্ধেক। অবশ্য এর পরের মাস থেকেই বাড়তে থাকে এডিপিতে দেয়া বরাদ্দ ব্যয়ের পরিমাণ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর তথ্য, অক্টোবর শেষে গেল 4 মাসে এডিপির ব্যয় দাঁড়িয়েছে 19,878 কোটি 34 লাখে। শতাংশের হিসেবে গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় ব্যয় বাড়লেও কমেছে টাকার অঙ্কে। এ সময়ে বরাদ্দ পাওয়া শীর্ষ 5 মন্ত্রণালয় বিভাগের মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে স্থানীয় সরকার বিভাগে 4,961 কোটি 75 লাখ টাকা। 2,691 কোটি 6 লাখ টাকা ব্যয় করে পরের অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ব্যয়ে পিছিয়ে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একদিকে সংকোচনমূলক এডিপি, অন্যদিকে যে বাস্তবায়নের ধীর গতি, এই দুটোই আসলে পুরো এডিপিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এবং এই মুহূর্তে আসলে অল্প কিছু মন্ত্রণালয় বা বিভাগ তারা কিন্তু এডিপি বাস্তবায়ন ভালো করছে, বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ। তারা সবসময় এটি বাস্তবায়নের শীর্ষে থাকে, তো তারাই এই বছরও এডিপি বাস্তবায়নে বেশ অনেকটা এগিয়ে গেছে। অন্যান্য কয়েকটা মন্ত্রণালয় রয়েছে যারা আসলে এডিপি বাস্তবায়ন ভালো করছে, কিন্তু বাকিরা সেই অর্থে আসলে এই এডিপির অর্থ খরচ করতে পারছে না। এ সময়ে বরাদ্দ পাওয়া অর্থের 1% ব্যয় করতে পারেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ। ব্যয়ের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদ কার্যকর না থাকায় 20 লাখ টাকা বরাদ্দ পাওয়া সংসদ বিষয়ক সচিবালয় থেকেও ব্যয় শূন্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য।
গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। এতে নষ্ট হয়ে যাচ্ছে কারখানাটির মূল্যবান যন্ত্রাংশ। দৈনিক অন্তত 4.5 কোটি টাকা মূল্যের 1200 মেট্রিক টন সার উৎপাদন বন্ধ রয়েছে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ সার কারখানা মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এই কারখানা থেকে কৃষকদের চাহিদা অনুযায়ী 8 জেলায় ইউরিয়া সার সরবরাহ করা হয়, কিন্তু গ্যাস সংকটের কারণে গত 1 মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার অনেক ক্ষতি হচ্ছে, কারণ এখানে রোটেটিং মেশিনগুলো আছে, সেই মেশিনগুলি বসে আছে। এইগুলো দীর্ঘদিন বসে থাকলে পরবর্তীতে যখন চালাতে যায় তখন এই ফ্যাক্টরিগুলো সহজে চালানো যায় না। হাজার হাজার কোটি টাকার কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারখানার যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতি মাসে আমাদের বেতন বা ভাতা মিলিয়ে আমাদের 8 থেকে 10 কোটি টাকা একটা স্ট্যাটিক খরচ আছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। তবে ভরা মৌসুমে কৃষকদের চাহিদা বিবেচনায় নরসিংদীর ঘোড়াশাল ও চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে 40,000 টাকা প্রতি টনের স্থলে 70 থেকে 80,000 টাকা মূল্যে সার কিনছে সরকার। এরপর কৃষকদের মাঝে ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সরকার বিভিন্ন পর্যায়ে ভর্তুকি দিয়ে ক্যারিং করে আইনা সেটা আমাদেরকে দিতেছে, আমরা কৃষকদেরকে দিতেছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসের বীজ আমার যেমন আশুগঞ্জ ফার্টিলাইজারের সার আমরা ডেলিভারি নিতে পারি, ওই দাবি জানাই সরকারের কাছে। তবে প্রশাসনিক কর্মকর্তা জানান, কারখানাটি চালু করতে অন্তত 40 MMCF গ্যাস প্রয়োজন হয়, যা পাওয়া মাত্রই উৎপাদন শুরু হবে। আমাদের এমডি স্যার, এটি কি বলে বিসিএসসি, আমাদের চেয়ারম্যান মধ্যে ডাইরেক্টর মধ্যে সবাই পজিটিভ যে আমরা গ্যাস দিলে আমরা প্রোডাকশন যেতে পারব। আশুগঞ্জ উপজেলায় 1983 সালে প্রায় 536 একর জমির ওপর ইউরিয়া সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে বছরে অন্তত 5.5 লাখ টন ইউরিয়া সার উৎপাদন হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ফ্রেশ সেরামিক্সের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেন্টার হাউস অব অ্যাস্থেটিক্স। শুক্রবার সকালে নগরীর কাজীর দেউরি এলাকায় এই সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্সপোর্ট প্রধান সামিরা রহমান, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার AKM জিয়াউল ইসলাম সহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। এ সময় জানানো হয়, চট্টগ্রামে স্থাপিত এই দ্বিতীয় ডিসপ্লে সেন্টারটি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পণ্যের মান তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। বিশ্ববাজারে সয়াবিনের দাম বেড়ে গত বছরের জুলাই মাসের পর সর্বোচ্চে দাঁড়িয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কা থেকেই এমন ঊর্ধ্বমুখী প্রবণতা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ঊর্ধ্বমুখী ক্যানেলার দর, তবে সরবরাহের তুলনায় চাহিদা কম আর রফতানি জটিলতায় কমতির দিকে রয়েছে সূর্যমুখী তেল ও পাম তেলের দাম। আগামী ডিসেম্বর ও জানুয়ারি 2 মাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে 7 কার্গো সয়াবিন কিনেছে চীন, আর এতেই বেড়েছে পণ্যটির চাহিদা। রফতানির চাহিদার তুলনায় মজুদ কম হওয়ায় দাম চড়েছে সয়াবিনের। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 8.72% বেড়েছে সয়াবিন বীজের দাম। একদিনে 2.5 সেন্ট বেড়ে প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে প্রায় $11.25। ঊর্ধ্বমুখী ক্যানোলার দাম 1 মাসে 4.57% বেড়ে শনিবার প্রতি টন বিক্রি হয়েছে $454.50। তবে সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় নিম্নমুখী সূর্যমুখী তেলের দর 1 মাসে প্রায় 2% কমে প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,418.84। এদিকে রপ্তানিতে বাধার মুখে পড়ায় কমতির দিকে পাম তেলের দামও। শনিবার প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে প্রায় $976.13। মাস ব্যবধানে কমেছে 8.68%। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সময়ের বাণিজ্য। মালদ্বীপে বসবাসরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রণে শুরু হচ্ছে অপারেশন হামামাগু নামে বিশেষ অভিযান। বিভিন্ন দেশের কর্মীরা মালদ্বীপের আইন ও ভিসা বিধিবিধান মেনে কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এজন্য প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত।
মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের উপর নজরদারি জোরদারে শুরু হয়েছে বিশেষ অভিযান। সম্প্রতি অপারেশন হামামাগু নামে মাইগ্রেশন মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স প্রোগ্রাম শুরু করেছে দেশটির সরকার, যার লক্ষ্য অভিবাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং মালদ্বীপের আইন মেনে কাজ ও বসবাস নিশ্চিত করা। মালদ্বীপের গণমাধ্যমে বলা হয়, 2-1 দিনের মধ্যেই রাজধানী মালেতে শুরু হবে বিশেষ অভিযান। অভিবাসীরা যেখানে বেশি বসবাস বা চলাফেরা করেন সেসব এলাকায় সক্রিয় থাকবেন অভিবাসন কর্মকর্তারা। শহর জুড়ে বাড়ছে মোটরসাইকেল টহল। আগে কেবল নির্দিষ্ট এলাকায় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলেও এবার পুরো মালে জুড়ে বাড়ানো হচ্ছে নজরদারি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। আমাদের সবাইকে নজরদারির মধ্যে রাখবে আমরা কি করছি না করছি। তো আমরা আশা করব যে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের দেশের ইমেজটাও থাকবে ওদের কাছে ভালো। সব জায়গায় প্রচুর বাংলাদেশি জড়ো করে থাকে, এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেখতে শুনে সরকার অনুযায়ী যাতে দেশের লোক আছে বা প্রতারণা না হয়, শিকার না হয়, এটা দ্রুতভাবে কাজ করার জন্য সেটা আমরা আহ্বান করছি। নতুন এই অভিযান শুরু হলেও পূর্বের ইমিগ্রেশন ওয়াচ অপারেশন অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের তথ্য ও অভিযোগের ভিত্তিতে নতুন এই বিশেষ অভিযান পরিচালনায় এটি সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ববোধ এবং মালদ্বীপের আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীদের গতিবিধি এবং কার্যক্রম এবং যে কোনো বেআইনি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দুটি তারা অপারেশন চালু করেছে, সেটির আওতায় তারা প্রবাসী কর্মী যারা আছেন তাদের গতিবিধি তারা লক্ষ্য রাখবেন এবং বেআইনি কাজ তারা খুঁজে বের করবেন। এবং ইতিপূর্বে চালুকৃত একটি যে অপারেশন সেটিও কিন্তু চালু রয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কেউ যাতে করে কোনোভাবে কোনো ধরনের ভিসা রুল ভায়োলেশন হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকবো না। অবৈধ অভিবাসন সমস্যার সমাধানে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। লক্ষাধিক অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পাশাপাশি 9,000-এর বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তাদের নিজ দেশে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের জন্য অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ কিংবা কার্বন নিঃসরণ কমিয়ে আনা সহ কোনো ক্ষেত্রে অর্জন ছাড়াই শেষ হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। তবে মিথেনের পরিমাণ কমিয়ে আনতে অর্থায়নে একমত হয়েছে উন্নত দেশগুলো। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ভয়াবহ আগুনের ঘটনায় এবারের আয়োজনের ছন্দপতন কাটিয়ে স্থানীয় সময়ে শুক্রবার শুরু হয় সমাপনী দিনের কার্যক্রম। শেষ দিনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা এবং কপ প্রেসিডেন্টের ব্রিফিং ছাড়া বাকি অধিবেশনগুলো ছিল শূন্য। বন্ধ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়নও। সম্মেলনে ব্রাজিল প্রস্তাবিত খসড়া নথিতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে রোডম্যাপ অন্তর্ভুক্ত না হওয়ায় এর বিরোধিতা করে স্বাক্ষর করে 29টির বেশি দেশ। আবার ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আসেনি কোনো প্রতিশ্রুতি। সব মিলে এবারের সম্মেলনে অর্জন প্রায় শূন্য বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা। প্রতি বছরই আমরা ভাবি যে একটা সমাধানের দিকে যাবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, কিন্তু সেই জিনিসটা কিন্তু যেভাবে আশা করি সেভাবে ঘটছে না। তবে অগ্রগতি হওয়া বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো জোটবদ্ধভাবে পদক্ষেপ নিলে তুরস্কে অনুষ্ঠিতব্য 31তম জলবায়ু সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে টেলেসমাটি চুরির 20 দিন পর ভাঙা ভোল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনো প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। এবং চলতি অর্থ বছরের প্রতি মাসেই বাড়ছে এডিপির অর্থ ব্যয়। 1% কম ব্যয় বিমান পর্যটন ও জননিরাপত্তায়। পিছিয়ে পরিবেশ মন্ত্রণালয়। ব্যয়ের খাতা খুলতে পারেনি পররাষ্ট্র। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।